এই কার কার হয়েছে বলো। হয়েছে, 1 মিনিট হয়ে গেছে। বলবো আমি। হ্যালো। জি স্যার বলেন, করছি। হ্যাঁ, তোমরা কেউ বলো যারা করছো। স্যার যদি ভুল হয় এই জন্য বলতেছি না। বলো বলো বলো, সুমাইয়া বলো তুমি। স্যার 3 ইথাইল 4 মিথাইল হেক্সান লিখছি। হয় নাই, হয় নাই। দেখো, সবার প্রথম তোমাকে কি করতে হবে, কার্যকরী মূলককে প্রধান শিকলে রাখতে হবে। তো দেখো, যে এই যে এটা হচ্ছে কার্যকরী মূলক সহ প্রধান শিকল, কারণ আমার দ্বিবন্ধন আছে। তো এটা যদি প্রধান শিকল হয়, তাহলে এখন আমরা কি করব, গণনা করব। তো গণনার ক্ষেত্রে কি করতে হয়, গণনার ক্ষেত্রে আগে কার্যকরী মূলককে সর্বনিম্ন স্থানে রাখতে হয়। তাহলে এদিক থেকে গণনা করো, 1 2 3 4 5। তুমি চাইলে এই যে নিচ দিয়েও যেতে পারতা, এদিক দিয়েও যেতে পারতা, এদিক দিয়ে গেলেও তোমার 3 4 5 হইতো। তাহলে তুমি সুন্দর মতো বুঝতে পারতেছো যে 2 নাম্বার একটা শাখা, 3 নাম্বার একটা শাখা। তাহলে আগে কি করতে হবে, 2 নাম্বারের শাখা লিখতে হবে, তারপর 3 নাম্বারের শাখা। কিন্তু যেহেতু এটা সেম সেম শাখা, তাহলে আমি একবারে কমা দিয়ে দিলাম, 2 3। কি এটা হবে? আচ্ছা, আমরা তো, এটা তোমাদের অবশ্য প্রশ্নটা বাংলায় আসছে, আমরা বাংলায় লিখতে পারি, সমস্যা নাই। 2 3 ডাইমিথাইল, হ্যাঁ, ডাইমিথাইল। সরি ডাইমিথাইল না তো, ডাই ইথাইল। 2 3 ডাই ইথাইল। আর মূল শিকলে কার্বন আছে আমার 5টা, কিন্তু এটা কি অ্যালকেন না অ্যালকিন? অ্যালকিন, ঠিক আছে। যেহেতু অ্যালকিন, তাহলে কি হবে, প্যান্টিন। 2 3 ডাই ইথাইল প্যান্টিন, কত প্যান্টিন 1, কারণ 1 নাম্বার আমার দ্বিবন্ধনটা আছে, ঠিক আছে। এটা যদি আমরা ইংলিশে লিখতাম তাহলে কি হইতো, 2 3 ডাই ইথাইল প্যান্ট ইন 1। ওকে, আচ্ছা। তো আরেকটা দেখি, তোমাদের মেমোরি টেস্ট দেই। CH3CO O COCH, এটা একদম সহজ, এটা করতে হবে। এটা কি হবে বলতে হবে, এটা নাম দেখে বোঝা যায়। যে দেখো, যে দুইটা অ্যাসিটোমূলক, দুইটা অ্যাসিটোমূলক একটা অক্সিজেন দ্বারা যুক্ত আছে, তাহলে অবশ্যই অবশ্যই এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড হবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড আমাদের একটা জাতক। হ্যাঁ, আমাদের অ্যাসিডের একটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে এটার নাম কি হবে, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। কারণ এটা কোন অ্যাসিড থেকে আসছে, এই যে দেখো CH3CO, মানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটার নাম হবে কি, ইথানোয়িক, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ঠিক আছে, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আচ্ছা, আচ্ছা, একটা বোর্ড কোশ্চেন দেই তোমাদের। CH3COC NH2, এই যৌগটার আইইউপ্যাক নাম কি হবে, এই যৌগটার আইইউপ্যাক নাম কি হবে? তো
তোমাদের অনেকগুলা কার্যকরীমূলক দেখা মাথা নষ্ট হয়ে যেতে পারে, হাই হাই এতগুলা কার্যকরীমূলক কাকে আমি প্রাধান্য দেব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি যদি দেখো যে কার্বনিল মূলকের সাথে যদি NH2 মূলক সংযুক্ত থাকে তাহলে মনে রাখবো ওটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, ওইটা হবে অ্যাসিড অ্যামাইড। এই যে দেখো কার্বনিল মূলকের সাথে যদি এটা NH2 যুক্ত আছে তাহলে এটা কি হবে অ্যাসিড অ্যামাইড। আর এটা আমরা আগেও জানতাম যে অ্যাসিডের একটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যামাইড। হুম। তো যেহেতু অ্যাসিড অ্যামাইড তাহলে এটার প্রাধান্য সবচেয়ে বেশি, কারণ আমরা অনেক আগে শিখছিলাম কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম, সেই ক্ষেত্রে অ্যাসিড গুলার সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি ছিল। তো এটা যদি আহ, মূল কার্যকরী মূলক হয় তাহলে এই যে এগুলা তাহলে আমার কি হবে বলতো, এগুলো আমার শাখা হবে, এগুলো আমার তখন কি হবে শাখা হবে। কিন্তু কথা হচ্ছে একটা শাখা, মজার বিষয় হচ্ছে একটা শাখা আমার মেইন শিকলে পড়ে গেছে। তো আমরা বলছিলাম যে এরকম যদি কখনো দেখো যে CO টাকে আমাকে শাখা ধরতে হয়েছে তখন এটার নাম কি হইতো বলতে পারবা কেউ? এটার নাম অক্সো হইতো। CO যখন আমার শাখা হিসেবে ব্যবহৃত, শাখা, CO যখন আমার শাখা হিসেবে ব্যবহৃত হইতো তখন এটা কি হয়ে যায়, তখন এটা অক্সো হয়ে যায়, অক্সো। তাহলে এটা আমরা একটু গণনা করি দেখি, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে কি 4 নাম্বার কার্বন। তাহলে 3 নাম্বারে আগে কি বসতেছে অক্সো, ঠিক আছে, তারপরে কি বসতেছে বলতে পারবা অ্যামিনো। তাহলে 3 অক্সো 2 অ্যামিনো, ঠিক আছে। আর মূল শিকলে কার্বন আছে আমার 4টা, তাহলে 4টা থাকলে আমরা কি বলি বিউট, ঠিক আছে। এখন যেহেতু এটা একটা অ্যাসিড অ্যামাইড তাহলে আমাদের কি করতে হবে ওই যে অ্যালকান অ্যামাইড, তাহলে বিউটান অ্যামাইড। তাহলে এটার নাম কি হইলো বলতে পারবা? বিউটা অ্যামাইড। তাহলে আমি এটা নিজে বাংলাও লিখে দিচ্ছি, 3 অক্সো 2 অ্যামিনো বিউটা নেমাইড, ঠিক আছে, বিউটা নেমাইড। ওকে। তো আশা করি তোমরা আহ বাসায় আরো প্র্যাকটিস করবা। যাদের বাসায় বই আছে তারা বই থেকে প্রশ্ন দেখে সলভ করার চেষ্টা করবা। ওকে। তো আমরা তাহলে আজকে আমাদের নতুন টপিকসে চলে যাই, অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা অলরেডি জানি যে অ্যারোমেটিক মোটামুটি একটা শেপ হচ্ছে বেনজিন শেপ, ঠিক আছে। যে এই শেপটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব সেটাকে অ্যারোমেটিক। তারপর আমরা একটা যৌগ অ্যারোমেটিক কিনা, মানে একটা আহ বদ্ধ শিকল যৌগ বা একটা চাকরিক যৌগ অ্যারোমেটিক কিনা সেটা বোঝার জন্য আমরা কি নিয়ম পড়ছিলাম, হাকেল নিয়ম, ঠিক আছে। হাকেল নিয়ম অনুযায়ী যদি হাকেল নিয়ম অনুযায়ী যদি 4n+2 সংখ্যক কি ইলেকট্রন থাকতো, পাই ইলেকট্রন থাকতো, তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতাম। এবং কি একান্তর দ্বিবন্ধন থাকতে হইতো, একান্তর দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা পাই ইলেকট্রন, একান্তর দ্বিবন্ধন অথবা পাই ইলেকট্রন। তাহলে কোথাও যদি এরকম একান্তর পাই ইলেকট্রন থাকতো তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো, অথবা সেটা যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো, ঠিক আছে। আহ তাসনিম, তোমার মাইক্রোফোনটা একটু অফ করে দাও, সাউন্ড আসতেছে প্রচুর। হ্যালো তাসনিম, জি স্যার শুনতেছি। তোমার মাইক্রোফোনটা অফ করে দাও, দেখো মিউট করে দাও, মিউট করে দাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি শিওর যে এই বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। যেহেতু বেনজিন থেকে আমাদের ম্যাক্সিমাম পড়ালেখাগুলো করতে হবে, তো বেনজিনের জাতকগুলো নিয়ে আমরা নামকরণগুলো শিখবো আর কি। ওকে। তো আমি জাস্ট তোমাদের এটা বেনজিনের ক্ষেত্রে কি হবে জানো, যে যত পারো প্র্যাকটিস করতে হবে, যত পারো। হ্যাঁ, আচ্ছা তো শুরু করি। তো প্রথমটা তো আমাদের বেনজিন, ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমাদের বেনজিন। হয়তো বেনজিন আঁকাইতে পারো নাকি?
বেঞ্জিন আঁকানোর জন্য এরকম আগে করে এ লিখবা, এ লেখার পরে এরকম করে দুটো টান দিবা এবং নিচের দিকে উল্টা ভি লিখবা, তারপরে গোল্লা দিয়ে দিবা আর কি। হ্যাঁ, আর বেসিক্যালি গোল্লাটা কি মিন করে, গোল্লাটা আসলে এখানে যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন মিন করে, এই কার্বন এই কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন মিন করে, এবং এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন মিন করে, এবং এরা কি করে রেজোনেন্স অংশগ্রহণ করে। এই যে এগুলা এখন আবার রেজোনেন্স অংশগ্রহণ করে, যেহেতু এগুলো একত্রে রেজোনেন্স অংশগ্রহণ করে, তাহলে এদেরকে একত্রে আমরা কি লিখতে পারি, গোল্লা দিতে পারি। ঠিক আছে, এর জন্য এটাকে আমরা একবারে এরকম গোল্লা দিয়ে দিছি। আসলে গোল্লা দেওয়ার মানে কি বুঝতে পারছি, ওই যে পাই বন্ধনের যে ইলেকট্রন গুলো আছে সেগুলা রেজোনেন্সে অংশগ্রহণ করছে। ঠিক আছে, তো রেজোনেন্সে অংশগ্রহণ করার কারণে পায়ের ইলেকট্রন গুলা বা পাই বন্ধন ইলেকট্রন গুলা সকল কার্বনের মধ্যেই সমানভাবে কি থাকে, বিস্তৃত থাকে। ঠিক আছে, সমভাবে বন্টিত থাকে। এর জন্য ওটাকে আমরা এই এই কাঠামো দ্বারা দেখাচ্ছি। ওকে, তো এটা গেল বেনজিন। তো বেনজিনের জাতক একটা হচ্ছে টলুইন। তো টলুইন কিভাবে বলবা, মনে রাখবা বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন CH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা তো গেল আমাদের বেনজিন। বেনজিন, ঠিক আছে। তো এটার নাম তাহলে কি, এই যে বললাম বেনজিনের একটা হাইড্রোজেন যদি CH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত থাকে, তাহলে এটার নাম হবে টলুইন। হ্যাঁ, টলুইন। ওকে, এটার ক্ষেত্রে ইংরেজি বানান এতটা দরকারি না, তোমার যাই হোক তুমি যোগটা চিনতে পারলেই হবে দিন শেষে। ওকে, আচ্ছা। কিন্তু যদি আমার এই বেনজিনের প্রতিস্থাপকটা একটু বড় হয়ে যায়, তখন আমরা সেটাকে আগে নামকরণ করব। তখন এই ক্ষেত্রে ইথাইল বেনজিন, এই ক্ষেত্রে কি হবে, ইথাইল বেনজিন। ওকে, ইথাইল বেনজিন। ওকে, তাহলে যে এটা হচ্ছে আমাদের ইথাইল মূলক আর এটা হচ্ছে আমাদের কি, বেনজিন। তো যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিউমিন, CUMENE, কিউমিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ তে প্রচুর বার আসছে। যেটার অপর নাম হচ্ছে আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল বেনজিন। হ্যাঁ, এটা তাহলে কি রকম হবে মনে রাখবা। দেখো, তুমি আগে প্রোপাইল বানাও, প্রোপাইল। দেখো, আমরা জানি যে 3 কার্বন হইলে সেটাকে বলে প্রোপেন, আর প্রোপেন থেকে কোনো একটা কার্বন থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় বা হাত খালি হয়, তখন সেটাকে বলি আমরা প্রোপাইল। তো এখন বলো তো, আমরা এই 2 নাম্বার কার্বন থেকে যদি একটা হাত অপসারিত করি, তখন এটাকে বলা হয় আইসোপ্রোপাইল। এটার নাম হয় আইসোপ্রোপাইল। এই যে এটা হচ্ছে আইসোপ্রোপাইল। তো এই আইসোপ্রোপাইলের এই হাতে যদি একটা বেনজিন মূলক বসে, তখন এটার নাম হয়ে যায় কিউমিন, তখন এটার নাম হয়ে যায় কিউমিন। ঠিক আছে, তাহলে নর্মালি জিনিসটা কি, যদি আমার আইসোপ্রোপাইলের ওই হাতে যদি আমার একটা বেনজিন মূলক বসে, তখন এটার নাম হয়ে যায় কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। ওকে, তাহলে কিউমিনের সংকেত আসলে লিখতে পারবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে স্টাইরিন। স্টাইরিন, STIRENE, ঠিক আছে, স্টাইরিন। এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ভিনাইল বেনজিন। ভিনাইল বেনজিন, ভিনাইল বেনজিন। এটার আরেকটা নাম আছে ফিনাইল, ফিনাইল ইথেন, ইথিন, ফিনাইল ইথিন, ফিনাইল ETHENE। ঠিক আছে, ফিনাইল ইথিন। তো তোমাদের আগে আমি একটু শিখাই আসি ফিনাইলটা তাহলে কি। ফিনাইল, মনে রাখবা ফিনাইলটা হচ্ছে বেনজিনের থেকে যদি একটা হাত বের হয়ে থাকে। হ্যাঁ, সেটা কেমন, ধরো এটা হচ্ছে আমাদের সেই বেনজিন। তো বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়, তখন এটাকে বলা হয় ফিনাইল, তখন এটাকে বলা হয় ফিনাইল। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ফিনাইল। ঠিক আছে, এটাকে তাহলে ইংলিশে যদি আমরা লিখতাম, তাহলে এটা হচ্ছে PHENYL, ফিনাইল। ওকে, আচ্ছা। স্টাইরিনটা কি, স্টাইরিন হচ্ছে এই ফিনাইল ইথিন। ভিনাইল বেনজিনটা কি, এটা হচ্ছে এটাই। তাহলে মনে রাখবা যে ভিনাইলটা কি, আবার ভিনাইল আমরা অলরেডি ভিনাইলটা পড়ে আসছি না।
ভিনাইল হচ্ছে এই যে এটাকে বলা হয়তো ভিনাইল। বুঝতে পারছি? এটাকে বলা হয়তো ভিনাইল। তাহলে এই হাতে যদি এই যে এটাকে বলা হয়তো ভিনাইল, তাহলে এই খালি হাতটাতে যদি আমার একটা বেনজিনমূলক বসে পড়ে তখন এটার নাম হয়ে যায় স্টাইরিন। তখন এটার নাম হয়ে যায় স্টাইরিন বা ভিনাইল বেনজিন, বা এই যে এটুকু অংশ তাহলে ফিনাইল আর এটুকু অংশ তাহলে কি ইথেন, ইথিন। ঠিক আছে, এটুকু অংশ ইথিন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এটাকে তুমি যদি এইভাবে লিখতা তাহলে এটা আসতো এরকম, সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। তোমাদের বইগুলোতে এই যে এইভাবেই লিখে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্টাইরিন। ওকে, আচ্ছা। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, সেটার নাম হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল। আচ্ছা, আমরা ইথার বানাইতাম না? ইথার মনে আছে? ইথার কেমনে বানাইতাম? ইথারে যে আর ও আর, এটাকে বলতাম ইথার। তো এইখানে আর ঠিক আছে, কিন্তু একটা যদি অ্যারাইল মূলক আসে, এই যে এইটার অপর নাম হচ্ছে অ্যারাইল মূলক, অ্যারাইল। ঠিক আছে, এটার অপর নাম ফিনাইল, এটার অপর নাম অ্যারাইল। ঠিক আছে, অ্যারাইল। তো এটা যদি অ্যারাইল মূলককে যে এআর দ্বারা প্রকাশ করা হয়, এআর, এটা আবার আর্গন না, হ্যাঁ, অ্যারাইল। ওকে, তো এই অ্যারাইল মূলক এবং আরেকটা যদি অ্যালকাইল মূলক অক্সিজেন দ্বারা সংযুক্ত থাকে তখন এটার নাম হয়ে যাবে অ্যানিসোল। তখন এটার নাম হয়ে যাবে অ্যানিসোল। তাহলে আমি একটা বেনজিন লাগাইলাম ফার্স্টে, বেনজিনের পর একটা অক্সিজেন দিলাম এবং এরপর একটা সিএইচ3 দিলাম, তাহলে এটার নামই হয়ে গেল অ্যানিসোল। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে এরপরে আরেকটা নামকরণ দেখবো নর্মালি। তো আমরা তো বেনজিনটা চিনি, এই যে এটা হচ্ছে আমাদের বেনজিন। যদি বেনজিনের মাথায় ও এইচ থাকে, আমরা তো জানতাম যে আর এর মাথায় যদি ও এইচ থাকে তাহলে এটার নাম কি বলতা বলো তো? অ্যালকোহল। এটার নাম বলতা অ্যালকোহল। আর এ আর এর মাথায় যদি ও এইচ থাকে তখন এটার নাম বলবা ফেনল। তখন এটার নাম বলবা ফেনল। এটাকে আমরা গাঠনিক স্ট্রাকচার এইভাবে দেখাইছি। তাহলে এটার নাম কি বলো? ফেনল। ঠিক আছে, ফেনলের অপর নাম হচ্ছে, লেখা রাখো এটা, এটা পরীক্ষায় আসছে বহুবার, কার্বলিক অ্যাসিড। ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। যেটা কি হয়, কার্বলিক অ্যাসিড সাপ তাড়াইতে কাজে লাগে, হ্যাঁ, সাপ তাড়াইতে। তাহলে ফেনলের অপর নাম কি? কার্বলিক অ্যাসিড। আচ্ছা, যদি বেনজিনের মাথায় NH2 মূলক যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় অ্যানিলিন। তখন এটার নাম হয়ে যায় অ্যানিলিন। ওকে, বেনজিনের মাথায় যদি COOH মূলক যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। মানে এগুলা সহজ সহজ নাম, হ্যাঁ, জাস্ট নামগুলো একটু মনোযোগ দিয়ে খালি রিভিশন করবা প্রতিদিন। তাহলে এটার নাম হচ্ছে, বেনজিনের মাথায় NH2 থাকলে এটার নাম হবে অ্যানিলিন। বেনজিনের মাথায় যদি COOH থাকে বা একটা হাইড্রোজেন যদি COOH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটার নাম হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। আর বেনজিনের মাথায় যদি বেনজিনের মাথায় যদি CHO মূলক থাকে, আমরা জানতাম যে CHO মূলক থাকলে এটা অ্যালডিহাইড হয়, তাহলে এটার নাম হবে বেনজালডিহাইড। বেনজালডিহাইড। ওকে, সহজ সহজ নামকরণ। তাহলে দেখো যে বেনজিন থেকে বেনজালডিহাইড, বেনজিন থেকেই বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ফেনল নামটা একটু আলাদা করে মনে রাখো, অ্যানিলিন নামটা একটু আলাদা করে মনে রাখো। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো। জি না। আচ্ছা, এখন আমরা বেনজিনের মাথায় SO3H দিব, SO3H। তো বেনজিনের মাথায় যদি তুমি SO3H দাও তাহলে এটার নাম হয়ে যায় বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম হয়ে যাবে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিনের মাথায় যদি আমরা SO3H মূলক যুক্ত করি তাহলে এটার নাম হয়ে যাবে সালফোনিক অ্যাসিড। ওকে, আচ্ছা, বেনজিনের মাথায় যদি আমরা N2Cl যুক্ত করি, এটা অবশ্য আমাদের আস্তে আস্তে জৈব যৌগ পড়লেই হয়ে যেত এই নামগুলা, কিন্তু আমি আর কি একত্রে আলাদা করে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, যেন তোমাদের একটু নামগুলা প্র্যাকটিস থাকলো, পরবর্তীতে যখন আমরা বিক্রিয়া করব, হ্যাঁ, তখন আমাদের এই নামগুলা আবার আসবেই, দেখবার বিভিন্ন বিক্রিয়া করতে গেলে এই নামগুলা, এই যৌগগুলো আমাদের ইউজ হচ্ছে, তখন কিন্তু আরেকবার রিভিশন হয়ে যাবে।
তখন তোমার কাছে যেন নতুন না লাগে, এর জন্য আমি আগে থেকেই তোমাদেরকে এটা বলে দিচ্ছি বা শিখাই দিচ্ছি। ঠিক আছে, এখন হয়তো বা একটু কঠিন লাগলেও তোমরা নিয়মিত এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এগুলোর বাইরে নর্মালি তোমাদের বইতে অ্যারোমেটিক কম্পাউন্ড নাই খুব একটা। ঠিক আছে, এটার নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটার নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা। একটু আগে আমরা অক্সিজেন সহকারে একটা আর মূলক আর একটা এ আর মূলক সংযুক্ত দেখছি। এখন যদি সিও সাথে এটা সংযুক্ত থাকে, সিও, তখন এটার নাম হয়ে যায় অ্যাসিটোফিনন। তখন এটার নাম কি হয়ে যায়? অ্যাসিটোফিনন। অ্যাসিটো, এসিই, তখন এটার নাম হয়ে যায় অ্যাসিটোফেনন। ঠিক আছে, এটার নাম হয়ে যাবে অ্যাসিটোফেনই, ফেনন। ঠিক আছে, অ্যাসিটোফেনন। ওকে, এ পর্যন্ত মোটামুটি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন তোমাদের ন্যাপথালিনের সংকেত শিখাবো। ন্যাপথালিন। আচ্ছা, ন্যাপথালিনে যাওয়ার আগে আরেকটা জিনিস শিখে আসি। যদি বেনজিনের মাথায় সিএন থাকে, তখন এটার নাম হয়ে যায় বেনজিন সায়ানাইড। বেনজিন সায়ানাইড। ঠিক আছে, তখন এটার নাম হয়ে যায় বেনজিন সায়ানাইড। এটার অপর আরেকটা নাম আছে, এটার অপর নাম হচ্ছে বেনজোনাইট্রাইল। আমরা জানতাম যে সিএন কে সায়ানাইডও বলা হয়, আবার কি বলা হয়? নাইট্রাইলও বলা হয়। যখন নাইট্রাইল বলা হবে তখন বেনজোনাইট্রাইল। যাই হোক, তোমরা যে কোনো একটা ভালো মতো শিখলেই হবে যে বেনজিন সায়ানাইড আর কি। আচ্ছা, তো এখন আমরা আসি ন্যাপথালিনের সংকেত। তোমরা কি করবা ন্যাপথালিনের সংকেত আঁকানোর সময়? এই যে ভালো মতো খেয়াল করো, প্রথমে একটা বেনজিন আঁকাবা। এই যে সুন্দর করে একটা বেনজিন আঁকাবা, এই মাঝখানে গোল্লা দেওয়া যাবে না। আর আরেকটা বেনজিন আঁকাবা পাশাপাশি। ঠিক আছে, আরেকটা বেনজিন আঁকাবা। এই যে দুইটা বেঞ্জিন এরকম করে আঁকাবা, কাঠামোটা আঁকাবা। আঁকানোর পরে তোমরা কি করবা? এই যে আগে কিরকম করে গোল্লা দিতা, এখন কি করবা? এই যে দ্বিবন্ধন গুলো এখানে দেখাই দিবা। এই যে এটা একটা দ্বিবন্ধন। আচ্ছা, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। ধরো এটা একটা দ্বিবন্ধন, তাহলে একান্তর এই যে একটা পরে দিবা এক অন্তর। এই যে এক অন্তর দ্বিবন্ধন, এক অন্তর দ্বিবন্ধন। তাহলে দেখো তো এই এই পাশে তাহলে দ্বিবন্ধন গুলো তাহলে কিভাবে দিব দেখবা। এখানে তো অলরেডি দ্বিবন্ধন আছে, এই যে এই কার্বনে। তাহলে এই কার্বনে যদি দ্বিবন্ধন আছে, তাহলে কি আমি এই কার্বনে দিতে পারবো? না। তাহলে আমাকে এর পরের কার্বনে দিতে হবে। যেহেতু এই কার্বনে এখন দিতে পারবো না, তাহলে আমাকে এই কার্বনে দিতে হবে। আর এই কার্বনে দিতে পারবো না, এই যে এই কার্বনে তো আছেই আমার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি? ন্যাপথালিন। ন্যাপথালিন বানানটা দেখো, এই যে NAP, ন্যাপথা, ন্যাপথা, LENA। ঠিক আছে, ন্যাপথালিন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা যদি হইলো, তাহলে আরেকটা জিনিস মাথায় রাখো, যদি আমাদের এরকম ন্যাপথালিনের পরে যদি আরো একটা বেনজিন কাঠামো থাকে, তখন এটার নাম হয়ে যায় অ্যানথ্রাসিন। এটা লিখে রাখো, এটা প্রায় প্রায় পরীক্ষায় আসে। তাহলে আবারও কি করবো? আবারও তিনটা এরকম বেনজিন কাঠামো আঁকাবো। এরকম তিনটা বেনজিন কাঠামো আঁকাবো। ঠিক আছে, বেনজিন কাঠামো আঁকাবো। আঁকানোর পর আবারও কি করবো? এরকম করে এক অন্তর অন্তর দ্বিবন্ধন দিয়ে যাব। এক অন্তর অন্তর দ্বিবন্ধন দিয়ে যাব। ঠিক আছে, এক অন্তর অন্তর করে দ্বিবন্ধন দাও। সবসময় মনে রাখবা, প্রথম যে চক্রটা আছে সেই চক্রে তিনটা দ্বিবন্ধন হবে। তারপরে যতগুলো আসুক না কেন দুইটা করে হবে। ঠিক আছে, দুইটা করে হবে এবং সেম অবস্থানে দুইটা করে হবে। দেখবা যে এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান। তখন এটার নাম হয়ে যায় অ্যানথ্রাসিন। তখন এটার নাম হয়ে যায় অ্যানথ্রাসিন। ক্লিয়ার? অ্যানথ্রাসিন পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, অ্যানথ্রাসিন পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এরপরে আসি। আমাদের আর বেশি সময়ও নাই, 10 মিনিট সময় আছে। তারপর আমরা যতটুকু পারি ততটুকু আজকে আমরা অ্যারোমেটিক যৌগ শেষ। আজকে এরপরে আর ক্লাস নেব না অ্যারোমেটিক যৌগের। ঠিক আছে, আচ্ছা, অ্যানথ্রাসিন গেল। এরপরে আমরা একটু জটিল নামকরণের দিকে আগাই।
তো প্রতিস্থাপক যদি আমাদের দুইটা থাকে, এতক্ষণ তো আমি একটা একটা করে প্রতিস্থাপক দিতেছিলাম, দেখো যে একটা মাত্র প্রতিস্থাপক ছিল, ঠিক আছে, একটা মাত্র কার্বনকে প্রতিস্থাপন করতো। এখন যদি দুইটা প্রতিস্থাপক হয় তাহলে কি করব, ঠিক আছে। আচ্ছা, যদি দুইটা প্রতিস্থাপক হয় তাহলে ওই যে আগের মতোই, একাধিক প্রতিস্থাপক হলে তাহলে একটাকে মূল কার্যকরী মূলক ধরে নিব এবং আরেকটাকে কি ধরে নিব, শাখা, ঠিক আছে, বা আমাদের এই ক্ষেত্রে প্রতিস্থাপক। ওকে, আচ্ছা, তো প্রথমটা শিখি আমরা। মনে করো যে এটা তো আমাদের ফেনল ছিল, বা হ্যাঁ ফেনল ছিল। এখন আমরা অলরেডি কিন্তু অর্থ আর প্যারা অবস্থান শিখে আসছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অর্থ প্যারা বাদ দাও, আমরা 1 2 3 4 দিয়ে যদি গণনা করি তাহলে এটা কি হবে বলতো। এখানে দুইটা প্রতিস্থাপকের মধ্যে কোন প্রতিস্থাপকটাকে আমরা প্রাধান্য দিব? এখানে যে দুইটা প্রতিস্থাপক আছে এটার মধ্যে কোনটাকে আমরা প্রাধান্য দিব, ও এইচ না সিএল? OH। হ্যাঁ, ও এইচটাকে আমরা প্রাধান্য দিব। তাহলে ও এইচটাকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে এটাকে ধরতে হবে 1 নাম্বার কার্বন। এখন 2 নাম্বার তোমার এটাও হইতে পারে, 2 নাম্বার তোমার এই পাশেরটাও হইতে পারে। কিন্তু তুমি সবসময় খেয়াল করবা যে এই ওইচ যেহেতু আমাদের কার্যকরী মূলক হয়ে গেছে, তাহলে প্রতিস্থাপক হচ্ছে আমাদের সিএল। তাহলে ওই সিএলটা কোন দিক দিয়ে গেলে কাছে পড়বে? এই ডান দিক থেকে গণনা করলে কাছে পড়বে, নাকি এই যে বাম দিক থেকে গণনা করে গেলে কাছে পড়বে? অবশ্যই ডান দেখবা দিক থেকে। ডান দিক থেকে। তাহলে দেখো 1, এটা 2, এটা কত 3, এটা 4, এটা 5, আর এটা কি 6, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা এটাকে বলতে পারি না যে 3 ক্লোরো আর মূল যৌগটার নাম তখন কি ছিল, ফেনল, 3 ক্লোরো ফেনল। বুঝতে পারছি? যদি আমাদের একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে আমাদের এইভাবে নামকরণ গুলা করতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এইটা প্র্যাকটিস করো। দেখি একদম নাম বলার সাথে সাথেই মানে চেষ্টা করবা যেন নামকরণটা করে দিতে। বুঝেই যাওয়ার কথা এতক্ষণ এটা কি হয়ে গেছে। হ্যাঁ, এখন বলো তো কি হবে। আচ্ছা তোমাদের বলে দেই, বেনজিনের মাথায় NH2 থাকলে এটার নাম হয়ে যায় অ্যানিলিন। এটা আমরা শিখাইলাম একটু আগে। বেনজিনের মাথায় যদি NH2 থাকতো তখন এটার নাম হতো অ্যানিলিন। বলো বলো ফোর কি হবে। স্যার ফোর, 4 ব্রোমো, হ্যাঁ 4 ব্রোমো 3 ক্লোরো, 3 ক্লোরো তারপর হচ্ছে অ্যামিলিন। অ্যানিলিন। সাবাস, ঠিক আছে। অ্যানিলিন। হ্যাঁ, আমি এখানে দেখো দুইটা জিনিস তোমাদের খেয়াল করাচ্ছি। এটা তো আমাদের 1 নাম্বার, তো এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। কেন এই দিক থেকে গেলাম, কারণ এই দিক থেকে গেলে এটা কাছে পড়ে, আর এই দিক থেকে গেলে দেখো এটা 4 নাম্বারে পড়ে। তাহলে এখন কথা হচ্ছে যে আমি কি আগে সি কে লিখবো না আমি আগে বি কে লিখবো? অবশ্যই অবশ্যই আমাদের অ্যালফাবেটিক অনুযায়ী বি আগে আসে। তাহলে অ্যালফাবেটিক অনুযায়ী যদি বি আগে আসে তাহলে আমাদের কি লিখতে হবে, 4 ব্রোমো 3 ক্লোরো, 3 ক্লোরো, আর ওটার নাম কি ছিল, অ্যানিলিন, ঠিক আছে। ওকে, হয়ে গেল। তাহলে 4 ব্রোমো 3 ক্লোরো অ্যানিলিন। পারবো? আশা করি পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি নাইট্রোমূলক আর সায়ানোমূলক CN এটা যদি একত্রে থাকে তাহলে আমরা কাকে প্রাধান্য দিব? এখন এরকম থাকলে আমরা কাউকেই প্রাধান্য দিব না, ঠিক আছে। সরি, আমরা সায়ানাইডকে প্রাধান্য দিব। আমরা এরকম থাকলে কাকে প্রাধান্য দিব, সায়ানাইডকে প্রাধান্য দিব। কেন তাহলে দিব সায়ানাইড, না স্যার? না না না, দুইটাকে প্রাধান্য দিব না তো, মানে বলতেছি যে আমরা এখানে সায়ানাইডকে প্রাধান্য দিব, কারণ আমাদের সায়ানাইড হবে আমাদের মূল কার্যকরী মূলক, ঠিক আছে। সায়ানাইড হবে আমাদের মূল কার্যকরী মূলক। বুঝতে পারছো এটা? এটা আগে বলো যে সায়ানাইড, আমরা এখানে সায়ানাইডকে প্রাধান্য দিব। তোমরা বলো তো এটার নাম তাহলে কি হবে? 4 সায়ানাইড নাইট্রাইল নাকি? না 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 না, আমরা যেহেতু এখানে সায়ানাইডকে প্রাধান্য দিব তাহলে তো আমাদের আগে নাইট্রোমূলককে প্রতিস্থাপক ধরতে হবে। ও আচ্ছা। নাইট্রোমূলককে প্রতিস্থাপক ধরো, হ্যাঁ নামটা করো। কারণ হচ্ছে তোমরা তোমাদের কার্যকরী মূলকের যে সক্রিয়তা ক্রম আছে ওইখানে দেখবা যে নাইট্রোমূলক অনেক নিচে আছে আর সায়ানাইড মূলক অনেক উপরে আছে। তাহলে এটা এটা কি হবে, তাহলে আগে নাইট্রো নিয়ে আসতে হবে। তাহলে নাইট্রো যদি নিয়ে আসো তাহলে এটা আবার 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, মানে এখন উল্টা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটাকে আমরা কি ধরতে পারি বলতো, 4 4 নাইট্রো, নাইট্রো 4 নাইট্রো সায়ানোবেনজিন।
ঠিক আছে, বা বেনজিন সায়ানাইড, ঠিক আছে, 4 নাইট্রো সায়ানো বেনজিন, বেনজিন। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? 4 নাইট্রো সায়ানো বেনজিন বা বেনজিন সায়ানাইড। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হও তাহলে তোমরা যে এটা করো দেখি, এটা তোমরা পারবা আশা করি। যে ধরো বেনজিনের মাথায় OHO আছে, বেনজিনের আরেকটা মাথায় NH2 আছে। এখন বলো তো কাকে প্রাধান্য দিব? OH কে, কারণ আমরা জানতাম অ্যালকোহল হচ্ছে উপরের দিকে থাকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা তাহলে ওই যে একই বিষয়, 1 2 3 4, তাহলে 4 অ্যামিনো কি হবে? ফেনল। ফেনল। 4 অ্যামিনো ফেনল। ওকে, তাহলে বলো তো যদি এরকম হইতো, এখন OH আছে এবং সেম অবস্থানে আমাদের নাইট্রো আছে, উল্টাও থাকতে পারতো, নাইট্রো উপরে থাকতে পারতো, OH নিচে থাকতে পারতো, তাহলে এটার নাম কি হবে বলো তো? 4 নাইট্রোফেনল। 4 নাইট্রোফেনল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি জি আচ্ছা, জি। এখন কথা হয়েছে একটু চেঞ্জ আছে। স্যার যদি আগে মতো অ্যানিলিন হইলো না কেন? অ্যানিলিন হইলো মানে না একটু কেন? আগে কারণ হচ্ছে হ্যাঁ। এইখানে আমাকে, এইখানে দেখো দুইটা প্রতিস্থাপক আছে, দুইটা প্রতিস্থাপকের মধ্যে তুমি দেখবা যে OH মূলকের প্রাধান্য আমাকে বেশি দিতে হবে। কার্যকরী মূলকের সক্রিয়তা ক্রম অনুযায়ী OH মূলক অনেক উপরে, অ্যালকোহলের মূলক, আর অ্যামিনো মূলক হচ্ছে নিচে। যেহেতু এখানে দুইটা প্রতিস্থাপক, তাহলে আমি একটা প্রতিস্থাপককে মূল কার্যকরী মূলক ধরে নিবো, আরেকটাকে তখন শাখা ধরে নিবো, আর শাখা হিসেবে বসলে তখন এটাকে অ্যামিনো ধরতে হবে। বুঝছো? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এখন যেটা আর কি, সেটা হচ্ছে যে যদি যদি এরকম হয় যে OH এর সাথে CH3 যুক্ত থাকে, তখন এটার নাম একটু চেঞ্জ হয়ে যায়, তখন এটার নাম ওই যে মিথাইল ফেনল বলা যাবে না, ঠিক আছে। OH এর সাথে যদি এরকম CH3 থাকে, তখন এটার নাম হয়ে যায় ক্রিসল। আমি আগে বাংলা লিখে দেই, এটার নাম হয়ে যায় ক্রিসল। এবং এটা দেখো, এটা কিন্তু একটা অর্থ অবস্থানে আছে, তোমাদের গত ক্লাসে অর্থ অবস্থান শিখাইছিলাম। এই যে কার্যকরী মূলকের ঠিক পর পর 2 কার্বনটাকে বলা হয় অর্থ অবস্থান, তার ঠিক 2 কার্বনকে বলা হয়, নিচের 2 কার্বনকে বলা হয় মেটা অবস্থান, আর প্যারা ঠিক মানে ঠিক এটা। অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে প্যারা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? অর্থ ক্রিসল। আর অর্থকে আমরা ও দ্বারা বলতে পারি, ওতে অর্থ। ক্লিয়ার? অর্থ ক্রিসল। এটার ইংলিশ নাম কি? এটার ইংলিশ নাম হচ্ছে CRESOL, ও ক্রিসল। ক্লিয়ার? আচ্ছা, যদি জি। অর্থ ক্রিসল বুঝো, তাহলে তোমরা মেটা ক্রিসল ইচ্ছা করে বানাইতে পারবা। তাহলে একটা মেটা অবস্থানে CH3 দিয়ে দিবা, এই যে মেটা অবস্থানে এই যে CH3 যদি এটা দাও, তাহলে এটার নাম কি হবে বলো? মেটা ক্রিসল, ঠিক আছে। আচ্ছা, এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি OH দুইটা থাকে, যদি OH দুইটা থাকে এবং সেটা অর্থ অবস্থানে যদি থাকে, মনে রাখবা। আচ্ছা, এটা আমি ভিন্ন পেজে লিখি, 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে আমি 3টা জিনিস লিখে দিব, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবা। যদি OH, একটা OH যদি অর্থ অবস্থানে থাকে, তখন এটার নাম হয়ে যায় ক্যাটিকল, তখন এটার নাম হয়ে যায় ক্যাটিকল। OH আছে, OH আছে, OH যদি মেটা অবস্থানে থাকে, OH যদি মেটা অবস্থানে থাকে, তখন এটার নাম হয়ে যায় রেসোরসিনল, রেসোরসিনল। আর OH যদি অর্থ অবস্থানে ছিল, মেটা অবস্থানে ছিল, এখন আমরা প্যারা অবস্থানে নিয়ে আসবো, এবং এই অবস্থানে যদি থাকে, তাহলে এটার নাম হয়ে যায় হাইড্রোকুইনোন, হাইড্রোকুইনোন। এবং এটা পরীক্ষায় প্রায় প্রায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে OH যদি একটা অর্থ অবস্থানে থাকে, তখন এটার নাম হয়ে যায় ক্যাটিকল। OH যদি মেটা অবস্থানে থাকে, তাহলে এটার নাম হয়ে যায় রেসোরসিনল। আর OH যদি আমার প্যারা অবস্থানে থাকে, তখন এটার নাম হয়ে যায় হাইড্রোকুইনোন, ঠিক আছে, হাইড্রোকুইনোন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে পড়ালেখা। ওকে, স্যার একটু প্রথম পৃষ্ঠায় যাবেন। হ্যাঁ, এই যে প্রথম পৃষ্ঠায় গেছি, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ইউ আর ওয়েলকাম। তাহলে আবারও বলতেছি, OH যদি অর্থ অবস্থানে থাকে, মানে একটা OH তো আমাদের মূল কার্যকরী মূলক, আরেকটা OH যদি আমাদের অর্থ অবস্থানে থাকে, তাহলে এটার নাম হবে ক্যাটিকল। OH যদি মেটা অবস্থানে থাকে, রেসোরসিনল।